নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেরও প্রতিদিনের মতন একটি নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি সেটা হলো 21শে জুলাই। এই 21শে জুলাই নিয়েই কিছু কথা বলবো। তার আগে বলে রাখি, যারা বিগত দিনে আমাকে সমর্থন করে এসছেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করে এসছেন বা আপনাদের মন্তব্য আপনারা জানিয়েছেন, ভুল ত্রুটি ভালো মন্দ, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন করে যারা আমার চ্যানেলটিকে দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা সম্পূর্ণ নিরপেক্ষ এবং আমরা অতি ছোট চ্যানেল। দেখুন, আশা করি নিরপেক্ষতাই পাবেন এখানে, এবং কোনো রকম রাজনৈতিক কোনো দলের হয়েই চাটুয়াগিরি করবো না। যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরি, এবং এই সমাজের জনগণের তাদের মনের কথা, তাদের কথাবার্তাগুলো, তারা কি বলছে, তাদের কি আওয়াজ, তাদের মনোভাব কোন দিকে, সেগুলো নিয়েই এই পলিটিক্স টপিক চ্যানেলে আলোচনা করি আপনাদেরকে শোনানোর জন্য। এবং আজকের অনুষ্ঠানে চলে আসি কথা না বাড়িয়ে। আজকের অনুষ্ঠানটি হলো 21শে জুলাই। 21শে জুলাই নিয়ে কেন অনুষ্ঠানটি করছি তার ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। সরকার পুরো ধর্মতলা চত্বরে 144 ধারা জারি করে দিয়েছেন 2 মাসের জন্য, যাতে কোনো তৃণমূলই এই অনুষ্ঠানটি না করতে পারেন। কিন্তু এর পিছনে গল্পটা কি? এর কারণ হচ্ছে, আজকের যিনি নতুন সরকারের মুখ্যমন্ত্রী, একটা জিনিস ভুলে গেলে চলবে না, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। এই তৃণমূল কংগ্রেসের নেত্রীর শিষ্য তিনিও। আজকের তার যত পরিচিতি, যত যা কিছু বলুন, সেটা কিন্তু এই তৃণমূল থেকেই তৈরি হয়েছে। আর তিনি এই সরকারটিকে, তৃণমূল সরকারকে 10 বছর উপভোগ করে গেছেন, এবং তিনি তার থেকে ভালো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কম লোকই চেনেন। কেননা তিনি যখন দলে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মেইন কাণ্ডারি হয়েছিলেন, এবং তাকে এতটাই বিশ্বাস করতেন, 35-36টা পদ নিয়েছিলেন, এবং তার অল ফ্যামিলি কোনো না কোনো পদে ছিলেন। যাই হোক, সেই কথা না বাড়িয়ে, পুরনো কথা না বলে নতুন কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি। এখানেই নতুন সরকারের একটা আতঙ্ক কাজ করছে। নতুন সরকারও ভালোভাবে জানে, এই যারা 90 তৃণমূল হয়েছে তারা অলরেডি জনগণের কাছে ডিলেট হয়ে গেছে। এবার ডিলেট হলেও তাদের যেহেতু সরকারি বা সাংবিধানিক অবস্থায় আছে, সাংবিধানিক ক্ষমতা আছে, তারা 5 বছরের জন্য বিধায়ক থাকবেন, 29 সাল অবধি সাংসদ থাকবেন। এদেরকে ব্যবহার করা জন্য, এবং এদেরকে যা কিছুই আজকে দেখছেন, এর পিছনে কাজ করছে কিন্তু এই বিজেপি। কারণ বিজেপির তাদেরকে দিয়ে প্রয়োজন আছে। তাই এবার আপনারা ভাবতে পারেন প্রয়োজনটা কিসের? তাদের তো বহু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে, তারা কিভাবে সংখ্যাগরিষ্ঠতা এসে, কতটা জনগণের ম্যান্ডেট, সেটা মানুষ জানেন, আপনারা জানেন, সরকার পক্ষ জানে, বিরোধী পক্ষ জানে, সবকিছু হবে। এবং তাদের সংগঠনটা কতটা স্ট্রং সেটাও তারা ভালো করে জানে। এলাকা ভিত্তিক সুদর্শন চেহারা, সুবক্তা বা সুপরিচিত বা খ্যাতিদায়ক মানুষ খুব কম সংখ্যক সাংগঠনিক দিক দিয়ে বিজেপির রয়েছে। সেদিক থেকে বিজেপি সাংগঠনিক দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। এটা কিন্তু উনি ভালো করে জানেন। এবং আজকের এই বঙ্গ দখলের পিছনে একমাত্র যে দিল্লির বড় হাত, দিল্লির সরকারের, সেটাও উনি জানেন। তাই বিরোধীকে ভেঙে চুরমার করাইটাই ওনার লক্ষ্য, যাতে বিরোধী আওয়াজ না গড়ে ওঠে। কারণ আপনারা দেখেছেন বিধানসভার ভিতরে অলরেডি নতুন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, যদি এখানে বিরোধিতা করতে হয় এবং মিটিং মিছিল করতে হয়, তাহলে ইন্ডি জোটের যেসব রাজ্য রয়েছে সেখানে গিয়ে করুন, এখানে হবে না। এটা আমার কথা না, যেটা মুখ্যমন্ত্রী বলেন সেটাই বললাম। এখানেই একটা আতঙ্কের কাজ করছে। আতঙ্কের কাজটা কি? কারণ হচ্ছে, যতই জনসমক্ষে হোক বা সংবিধানে থাকুক, এই যেসব বিধায়করা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গেছে বা যেসব সাংসদরা ছেড়ে গেছে, এরা হচ্ছে তৃণমূলের একটা অংশ। এবং এই নেতাদের দ্বারা কিন্তু কর্মী যে চলতো বা কর্মী একেবারে উঠতো বসতো তা না, প্রত্যেকটা বুথ স্তরের কর্মী, একদম বুথ লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে উপর অব্দি যে কোনো তৃণমূল সদস্য কিন্তু একজনকেই মানত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমানে তারপরে যদি যুব সমাজ বা যুবতী সমাজ যারা মানত, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা মানতেই হবে, যে যতই যাই কিছু বলুন না কেন। এটা কিন্তু শুভেন্দু অধিকারী ভালো রকম জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভালো রকম জানেন। তাই বিরোধীদের কণ্ঠরোধ করার একটা, বলতে পারেন এটা একটা তার পলিটিক্যাল দিক বলতে পারেন, বা যাই বলুন না কেন আপনারা, মেইন হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করা। কারণ উনি জানেন
যে পরিস্থিতি এই 1.5-2 মাসে তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে, যে হারে হকার উচ্ছেদ হয়েছে, মানুষ বাসস্থান হারিয়েছেন এবং প্রশাসন বলতে কিছু নেই পশ্চিমবাংলায়, যা করছেন সব বিজেপির নবাগতাদের সাথে কিছু পুরনো বিজেপি নেতাকর্মী মিলেমিশে ডিম ছোড়া, কাউকে তুলে এনে মারধর করা, কারো কাছে তোলা চাওয়া। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারো কাছে 25 লক্ষ 50 লক্ষ তোলা চেয়েছেন, আত্মহত্যা অবধি করেছেন। এবং অনেক মহিলাকে যেভাবে নির্যাতন করেছে রাস্তার উপরে, তাদের যারা বলেছিলেন নারী সুরক্ষা দেবেন, আপনারা দেখেছেন। এবং যাদের যাদের অ্যারেস্ট করে নিয়ে গেছেন, না তাদের চার্জশিট না কি কেস কিছুই পাবলিকের সামনে আসেনি। এটা আমার বক্তব্য না, হাইকোর্টের সামনে দাঁড়িয়ে অনেক অ্যাডভোকেট ভিডিও বার্তার মধ্যে বলেছেন। এবং তাদেরকে যেভাবে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো, এবং এতে মানুষ বিতস্তত হয়ে গেছে। মানুষ দেখেছে প্রশাসন বলে কিছু নেই, থানার সামনে গিয়ে বিক্ষোভ চলছে, সেখানে ডিম ছোড়াছড়ি হচ্ছে, পুলিশ নির্বাক চোখে তাকিয়ে রয়েছে, আবার পুলিশই কাউকে কোমরে দড়ি পরে ঘোরাচ্ছেন। এটা কোন আইনে? যদি তার নামে কেস থাকে, সে যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, কোর্ট রয়েছে, আদালত রয়েছে। সেখানে যা হচ্ছে যে কালকের এলাকায় এলাকায় দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের হয়ে, বা তৃণমূলও করেনি বিজেপিও করেনি, যদিও বা বিজেপি করেছে, গোপনে করেছে, তার চাল চলন মানুষ কোনোভাবেই মেনে নেয়নি। সে আজকে হঠাৎ করে দেখাচ্ছে যে আমি 5-10 বছর ধরে বিজেপি করছি, সে কোনো তৃণমূল নেতার গাড়ি ভাঙছে, তাকে ধরে হেনস্থা করছে, তার বাড়িতে গিয়ে ডিম ছোড়াছড়ি করছে। এগুলো মানুষ বুঝতে পারছে যে কারা করছে। মেইন হচ্ছে কি, একটা উপযুক্ত কর্মী, উপযুক্ত নেতা যদি প্রতিবাদ করে, মানুষ তাকে সাড়া দেয়। কিন্তু যারা করছে তাদের সামাজিক দিকটা কত, তারা সমাজের সাথে কতটা মানিয়ে চলছে, সমাজে কতটা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল, বা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, বা সমাজের কল্যাণে কতটুকু কাজ করেছে, এটা কিন্তু মানুষ দেখে। এবং কারা এই উচ্ছৃঙ্খলতা করে বেড়াচ্ছে সমাজের বুকে। সেখানে প্রশাসন যখন বড় বড় এমএলএ এমপিদের কোমরে দড়ি লাগিয়ে হোক, আর রাতের অন্ধকারে তুলে নিয়ে যেয়ে হোক, এনআইএ দেওয়া থেকে শুরু করে সব রকম কেস কামারি, সিবিআই, ইডি সব করতে পারছে, এখানে কোনো শাসন ব্যবস্থা নেই, এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে মানুষ তো দেখতে পাচ্ছে যে এটা সরকারের মদতেই হচ্ছে। যেহেতু প্রশাসনের সামনে হচ্ছে, তাহলে আমার নিরপেক্ষতা কোথায় থাকলো এবং সুশাসন কোথায় থাকলো? এটা কিন্তু জনগণ দেখছে। তাই এই হলো পরিস্থিতিতে যেভাবে তোলাবাজি চলছে, যেভাবে এই যে ভাইপো বালিচোর এতদিন বলে এসছে, সেই বালির দাম আজকের 100 টাকা থেকে 150 টাকা বস্তা হয়ে গেছে, এবং গাড়ি প্রতি 15,000 টাকা রেট বেড়ে গেছে। তাহলে ভাইপো বালি চুরি করেও যদি দাম কম থাকতো, আর বালি না চুরি করে এখন যদি ন্যায্যভাবে মার্কেটে এত দাম বেড়ে যায়, এটা মানুষ দেখছে। 4 বার পেট্রোলের দাম বাড়া, এবার নানা রকম প্রতিশ্রুতি না রাখা, 200 ইউনিট ইলেকট্রিক বিল, এইসব তো আছেই, এরকম নানা ধরনের। কিন্তু যে পরিমাণে এলাকায় উৎপাত চলছে এবং ধরপকড় চলছে, মারধর চলছে, তা কিন্তু এই বিজেপির লোকজন, কর্মী, ছাইছুট, যাদের কোনো সমাজে ভ্যালু নেই, সেই ধরনের লোকাল নেতৃত্বরা করছে। এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। এর ফলে কি হয়েছে, যতই বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাক না কেন, তৃণমূলের 41% যদি সমর্থক থেকে থাকে, যে ভোটটা পেয়েছিল, নিশ্চয়ই তারা সমর্থনের উপরই ভোটটা পেয়েছিল, তার থেকে কিন্তু এখন উল্টো 10% বেড়ে গেছে। এবং যদি এই মুহূর্তে 21শে জুলাই হয়, সেটা একটা জনজোয়ারে প্লাবিত হবে। এটা কিন্তু ভালো রকমভাবে সরকার পক্ষ বুঝতে পারছে। এবং এই জনজোয়ার কিন্তু মানুষের দেখে তাক লেগে যাবে এবং একটা বিরোধী শক্তি সংগঠিত হবে। এটা যাতে না করতে দেওয়া হয়, তাই সরকারের আতঙ্কে এই ধরনের ব্যভিচার শুরু করেছেন। এটা মেনে নিতে হবে। হয়তো আজকে সরকার পক্ষ শুনলে আমাকে গালাগালি করতে পারে বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তাই হাত জোর করে বিনীত অনুরোধ বলছি, আমি অতি সাধারণ মানুষ, ক্ষমার চোখে দেখবেন, এটা আমার কণ্ঠ নয়। এই যা কিছু বলছি সমাজ থেকে সংগ্রহ করা সাধারণ মানুষের কণ্ঠ, তাদের কথা, তাদের মনের কথা, তাদের মনের ভাষা প্রকাশ। ভাবুন কত লোক বেকার হয়েছে। যেখানে এত হকার উচ্ছেদ হয়েছে স্টেশনের উপরে, সেখানে কোনো শিল্পপতির যদি দোকান খোলা হয় স্টেশনের উপরে, সেই জিনিসটা তো দেখছে মানুষ। তাহলে সেই দোকানটা থাকলে যাত্রীদের অসুবিধা হবে না, অথচ হকার থাকলে অসুবিধা হবে। তাহলে তো মানুষ বুঝতে পারছে যে সাধারণ লোকের জন্যই সর্ব আইন, কিন্তু পুঁজিবাদীদের জন্য নয়। এটা মানুষ ভালো চোখে নেয়। এবার আপনি বলবেন, কেন সরকার তো প্রতিশ্রুতি রেখেছে, অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, কতজন মানুষকে দিচ্ছে? বাকি লোকরা, তা আপনি পেলে আর আমি যদি না পাই, আমি কি খুশি হব? এরকমেরও ব্যাপার আছে। একটু ভাববেন। সংগঠন জোর করে বা রাষ্ট্রীয় শক্তির দ্বারা
ভোট করা যায়, ভোটে জেতা যায়, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হয় না বা দীর্ঘমেয়াদভাবে একই প্রক্রিয়া ধরে রাখা যায় না। এবং মানুষ দেখছে, যারা একটু রাজনীতি সচেতন বা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা নীরব আজকের। তারা কিন্তু কোনো জায়গায় প্রতিবাদ করছে না, মুখ খুলছে না এবং মন খুলে কথা বলছে না। কারণ তৃণমূল আমলে চোর হোক, যাই হোক, দুর্নীতিবাজ হোক, যাই হোক, যে কোনো মানুষ রাস্তাঘাটে, চায়ের দোকানে সরকারের বিরোধিতা হোক, কোনো খারাপ হোক ভালো হোক, সেটা কিন্তু জোর গলায় আত্মপ্রকাশ করেছে। কিন্তু এখন সেই জায়গাটা নেই। এটাও কিন্তু তাদের কাছে আতঙ্ক মনে হচ্ছে এবং এইটা কিন্তু তারা মনে প্রাণে মেনে নিতে পারছে না। তাই খারাপ দিকটা ভাববেন না, সবাই বাহবা দিচ্ছে, সবাই মুখে তালা লাগিয়ে রয়েছে, কিন্তু মানুষ কিন্তু অলরেডি আপনাদের থেকে ডাইভার্ট হচ্ছে। এটা আমি সরকারকে সচেতন করার জন্যই এই কথাবার্তাগুলো বলছি। তাই বিরোধীদের যত কণ্ঠরোধ হচ্ছে, সেটা কিন্তু সরকার পক্ষের জন্য মোটেই ভালো দিক হচ্ছে না। বিরোধীদের মিটিং মিছিল সবকিছুই করতে দেওয়া উচিত। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা কথা, যে আমার প্রতিটা, আগে যখন উনি বিরোধী দলনেতা ছিলেন, অনেক জায়গায় ওনাকে পারমিশন দিতেন না, কোর্টে যেতে হতেন। তাহলে একটা কথা বলি, আপনাদের মিটিংয়ে কিন্তু এটাও হয়েছে, কম্বল বিতরণ নিয়ে পাপিষ্ট হয়ে লোক মারাও গেছে, সেটাও কিন্তু হয়েছে আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন। এটাও আপনাকে বুঝতে হবে। তাই গণতন্ত্রকে বজায় রাখতে গেলে বিরোধীদের কণ্ঠ রোধ করলে সেটা কিন্তু বিস্ফোরক হয়ে একসময় ফাটে। তাই এটা হচ্ছে সরকারের একটা ভুল সিদ্ধান্ত আমার মনে হয়, এবং অনেক সাধারণ মানুষের মনের কথাই বলছি। এটা করতে দেওয়া উচিত ছিল, এবং না করতে দিলেও আজকের 21শে জুলাই যদি নাও করে, তাও কিন্তু দেখা যাচ্ছে ভোট পার্সেন্টেজ বলুন এবং সমর্থক বলুন, তৃণমূলের কিন্তু বেড়ে গেছে। এবার আপনারা বলবেন, হ্যাঁ, তৃণমূলের নেতা নেই, মন্ত্রীরা, সাংসদরা, এরা সব দল ছেড়ে গিয়ে অন্য আসনে ব্যাকফুটে বিজেপিকে, সেটা তো বিজেপির চক্রান্ত বা বিজেপি বা সরকার পক্ষ, বিজেপির কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তারা এটা তাদের কবজা করতে পেরেছে। শুধু এখানে নয়, বিজেপির যে সরকার ভাঙানো খেলা, বিরোধীদের কণ্ঠরোধ করা এবং অন্য দল ভাঙিয়ে নেতা নেত্রীদের কেনা বেচা, এটা সর্বোচ্চ চলছে সারা ভারতবর্ষব্যাপী। সেটা যদি বলেন, আপনি এর পূর্বে অজিত পাওয়ারে দেখেছেন এবং শিবসেনার থেকে দেখেছেন, বিহারে নীতিশ কুমার থেকে দেখেছেন। তাই মানুষ কিন্তু এখন আর অজানা কিছু নেই। মানুষ বুঝতে পারছে কোন প্রেসারে গিয়ে আপনাদের সমর্থন করছে, কেন তারা যেতে বাধ্য হয়েছে। তাই তাদের নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই। অনেকেই প্রশ্ন করছেন, আপনি কোন পক্ষে, কোন তৃণমূলে? এটা আপনাদের মিডিয়ার তৈরি করা এবং বিজেপির তৈরি করা বা বামফ্রন্টের তৈরি করা এই ন্যারেটিভ। কিন্তু মানুষ কিন্তু বুঝে গেছে, তৃণমূল মানে একটাই, সে প্রতীক চিহ্ন থাক চাই না থাক, চাই পার্টি ফান্ড চলে যাক, যাই চলে যাক না, জনগণ কিন্তু মমতার পাশে, এতে কোনো সন্দেহ নেই। তাই এটা ভিতর থেকে সরকার পক্ষ সার্ভে করে বুঝতে পারছে যে জনসমর্থন আরও বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এতটাই বাংলার বুকে বিশৃঙ্খলতা বেড়েছে। আইন নিয়ে আসছেন উনি, ক্রিমিনাল দমনের জন্য আইন নিয়ে আসছেন, যেখানে এত কড়া শাসন নিয়ে আসতে পারতেন, তো এইটুকু রোধ করতে পারছে না। একজন কাউন্সিলর হোক আর পঞ্চায়েত সদস্য হোক বা পঞ্চায়েত প্রধান হোক, 2 টাকার ছাড় যে এলাকার, তিনি তার বাড়িতে ঢুকে তাকে কলার টেনে বের করে তাকে মারবেন, এমন কিছু সে অপরাধ করে বসে নেই। কোনো শ্লীলতাহানি করেনি, কাউকে ধর্ষণ করেনি, ব্যাংক লুট করেনি, বা কোনো মন্দিরের 200 কোটি টাকা লুট করেনি। উদাহরণ দিলে কিন্তু অনেক উদাহরণ দিতে পারি, এরকম কিছু করেনি। তার সত্ত্বেও তাকে জনসমক্ষে এই যে অত্যাচার, অমানবিক অত্যাচার, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। এবার যদি সে কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকে, তাহলে তো আপনাদের প্রশাসন, আপনাদের পুলিশ, সবকিছু আপনাদের হাতে। তার সত্ত্বেও এই জিনিস কেন বাংলার বুকে হবে? তো এই জিনিস যখন হচ্ছে, সেটা কিন্তু সরকার পক্ষেও মানুষ ঘুরিয়ে আঙ্গুল তুলবে যে এটা আমরা চাইনি, এই বিশৃঙ্খলা। কারণ কোনো সরকারের স্থায়িত্ব নয়। ধরে নিন যে রাজনীতির মোড় কোথার থেকে কিভাবে ঘুরে কেউ বলতে পারে না। 5 বছর পরে এই বিজেপি সরকারটাই পশ্চিমবাংলায় থাকলো না, অন্য কোনো সরকার আসলো, সে তৃণমূল যদি নাও থাকে, মানুষগুলো তো একই থাকবে না, মানুষগুলো তো একই থাকবে। কংগ্রেস আসুক, চাই সিপিএম আসুক, এই কর্মীগুলো যারা আজকে নির্যাতিত হচ্ছে, তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক, তারা তো একই সিস্টেমে চলে আসবে, এই একই দাওয়াই তৈরি হবে আবার। সেটা কি ভালো হবে? এবং তখন এটা দ্বিগুণ আকারে দাঁড়াবে। তাহলে এই জিনিস তো কেউ চায় না, এটা তো সমাজের পক্ষে একটা অন্ধকার দিক। তাই 21শে জুলাইটা অনেক কিছু মাথায় রেখে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সরকার পক্ষের এই পরিকল্পনা আমার মনে হচ্ছে, বা সাধারণ অনেক মানুষের মনে হচ্ছে। আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারাও বলবেন আপনাদের কি মনে হচ্ছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা না হলে যেদিন কুণাল ঘোষরা, দোলা সেনরা ধর্মতলায়, যেখানে 21শে জুলাইটা পালন হয়,
ক্রিয়ার সামনে, সেখানে যখন ফিতে নিয়ে মাপতে গেছে সেখানে জনশূন্য ছিল, কোনো মানুষ ছিল না, 5-7 জন লোক ছিল। সেই অবস্থায় মাপলে নাকি যানজট হয়েছিল, ট্রাফিক সিগন্যাল জাম হয়ে গেছিল, অনেক কিছু উদাহরণ দিয়ে সরকার তাদের বিরুদ্ধেও একটা এফআইআর করেছে। ভাবুন, তাই জন্যই বলছি এটা মনে হচ্ছে না যে কোনো রকম ভালো দিক, কিন্তু আরও সরকার পক্ষের প্রতিও কিন্তু বিরোধীদের একটা মানে জনরোষ যেরকম তৈরি হচ্ছে এবং জনরোষটা সংগঠিতও হচ্ছে, সেখানে আরও তাদের সমর্থক বেড়ে যাচ্ছে দিনকে দিন। এটা আমার চোখে দেখা বা আমি যে মুখে বলছি তা নয়, এটা আমরা সাধারণ ইউটিউবার হলেও আমরা অলিতে গলিতে শহরে চারিদিকে ঘুরে মানুষের মনের কথা যেরকম কিনে নিয়ে আসা সেরকম সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমরা সমাজের বাইরে গিয়ে যদি বলি অবাঞ্ছিত কথাবার্তা, তাহলে কালকের থেকে আমার অনুষ্ঠান কেউ দেখবে না, এটাও আমরা জানি। তাই মানুষের মনের কথা তুলে ধরা, মানুষের হৃদয়ের ভাষা মনের ভাষায় প্রকাশ করা আমাদের কাজ এবং সমাজ থেকে তুলে নিয়ে আসি। তাই কেউ খারাপভাবে নেবেন না। যদি আজকের বিজেপির কোনো সমর্থক দেখেন, তিনিও কিন্তু ভাববেন যে এটা আপনাদের পক্ষপাতিত্বই এক অর্থে করলাম আপনাদের জন্যই, কারণ আপনারা যদি এই জিনিসগুলো শুধরে নেন সেটা আপনাদের পক্ষে ভালো হবে। আবার যারা বিপক্ষ দেখছেন তারাও বুঝবেন, হয়তো তারা একটু আনন্দ পাবে যে যেহেতু আমি সত্যটা তুলে ধরেছি কি হচ্ছে। তাই কেউ অন্যভাবে নেবেন না, যেটা বাস্তব রূপ সেটাই আমি তুলে ধরলাম। তাই 21শে জুলাই নিয়ে আপনার কি মন্তব্য এবং আমি কি সঠিক বার্তা তুলে ধরলাম কি ভুল বার্তা তুলে ধরলাম সেটা আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনুষ্ঠানটি আজকের এইখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।